ভাটিপাড়া নামে সুন্দর একটি গ্রামে রয়েছে যেন কোনো রূপকথার রাজ্য। সেই গ্রামে বাস করত গরিব কৃষক করিম ও তার পরিবার। গ্রামটিতে সকালবেলা কুয়াশার আস্তরণ ঝরে পড়ে সবুজ ধানের ক্ষেতে। পাখিরা দল বেঁধে ডাকছে, কখনো শালিক পাখি গান গায়, আর কখনো অন্য পাখির ডাক শোনা যায়। গ্রামের প্রত্যেকটি মানুষ ছিল একে অপরের বন্ধু। বাবা, এত ভোরে তুমি আবার কোথায় যাচ্ছ? সবাই তো এখনো ঘুমাচ্ছে। তোমার কি কখনো বিশ্রাম লাগে না? তুমি সব সময় কাজ করো। বিশ্রাম নিলে কি পেট ভরবো রে বাপ? মাটির লগে যুদ্ধ না করলে খাবার আইব কোথা থিকা? একদিন তুইও বড় হইয়া আমার লগে মাঠে যাবি। কিন্তু আমি চাই বইয়ের সঙ্গে যুদ্ধ করতে। আমি চাই পড়াশোনা করতে, পড়াশোনা করে জীবনে অনেক বড় হতে। রাফিনের কথা শুনে তার বাবা একটু অবাক হয়। অবাক হওয়ার পরেও করিম রাফিকে কিচ্ছু না বলে মাঠের কাজ করার জন্য রওনা দেয়। প্রতিদিন একই রকম অবস্থা, হাঁড়ি পাতিলে কোনো খাবার নেই। কতদিন হয়ে গেল পেট ভরে খাবার খাই না। জানি না ক্ষুধার কান্না আর কতদিন চলবে। আজ বাজারে গেছিলাম, কিন্তু কিছুই আনতে পারলাম না। ঘরে চাল নাই, ডাইলও নাই, পকেটেও কোনো টাকা পয়সা নাই। বুঝতে পারছি না আজকের দিনটা আমরা কি খাইয়া থাকবো। কষ্ট আমাদের সাথী বটে, তবে হাল ছেড়ো না করিম। আল্লাহ নিশ্চয়ই কোনো রাস্তা দেখাবেন। কষ্ট মানুষকে একদিন সাফল্যের পথে নিয়ে যায়। আমরা যদি কষ্ট করতে থাকি তাহলে আমাদের দুঃখ একদিন শেষ হবে। মা, স্কুলে সবাই নতুন খাতা এনেছে। আমি কি পুরনো খাতায় লিখতে পারি? আমাকেও নতুন খাতা কিনে দিতে হবে। অক্ষর কি খাতার পৃষ্ঠায় জন্মায় রে? অক্ষর জন্মায় মনে। মন দিয়ে লেখলে পুরনো খাতার পৃষ্ঠায়ও আলো ফুটবে। দরিদ্রতা করিমের ঘরে অন্ধকার রাখলেও ভালোবাসা সেই অন্ধকারকে আলো দিয়ে ছড়িয়ে সুখ এনে দিতে পারে। এই করিম, শুনলাম তুই আবার আমার জমিতে চাষ করেছিস। কে তোকে অনুমতি দিল আমার জমিতে চাষ করার জন্য? গফুর মিয়া, চুক্তি তো আগেই হয়েছিল। ফসলের অর্ধেক আপনার ঘরে যাইব আর অর্ধেক আমার ঘরে যাইব। আমি শুধু আমার ভাতের থালা ভরার চেষ্টা করছি। স্বপ্ন দেখছিস? তোর মতো গরিবের স্বপ্ন দেখা মানে শুধু স্বপ্নই। এবারের সব ফসল আমার গুদামে যাবে। তুই এবার কোনো ফসল পাবি না, তুই কেবল কষ্ট করবি। অন্যায় করবেন না গফুর মিয়া, আপনার সঙ্গে আমার চুক্তি হয়েছিল। আমি আপনার জমিতে ফসল চাষ করব। ফসলের অর্ধেক আপনার বাড়িতে আর অর্ধেক আমার বাড়িতে যাইব। আপনারে আমার ন্যায্য ফসল দিতেই হইব। ন্যায্যতা আমার হাতে, জমি আমার, নিয়মও আমার। তোর মতো বর্গা চাষিকে আমি দয়া করে চাষ করতে দিচ্ছি, এটাই অনেক। তুই এবার কোনো ফসল পাবি না। কি রে, মুখটা এত শুকিয়ে গেছে কেন? তোর চোখ দিয়ে তো নদীর মতো পানি পড়ছে। কি হয়েছে করিম, যার জন্য তুই এভাবে একা একা বসে কাঁদছিস? কাকা, গফুর মিয়া বলছে এইবার সব ধান সে একাই নিয়ে নিব, আমার লিগে কোনো ভাগ দিব না। আমি তো জানি না এবার সংসার চালামো কেমনে। গফুরের বাপও এমন ছিল। গফুর একদম তার বাপের মতোই হয়েছে, অহংকারী আর খারাপ। কিন্তু করিম, তুই মনে রাখিস, অন্যায় যত বড়ই হোক না কেন, ন্যায়ের কাছে
অন্যায় সব সময় ছোট। কিন্তু কাকা, বাড়িতে কোনো খাবার নাই, খাবারের ব্যবস্থা কেমনে করবো? আমার পোলাটা পড়াশোনা করতে চায়, তার খাতা কলম কিনবার পয়সাই বা কোত্থেকে পাবো? তুই শুধু পরিশ্রম করে যা, বাকিটা ভাগ্যের হাতে ছেড়ে দে। যে মাটি ঘাম মানুষের চেনে, সে মাটি একদিন ফলও দেবে। তোকে শুধু ধৈর্য রাখতে হবে। কাকার কথায় করিমের মনে একটুখানি আশার আলো জ্বলে উঠল। করিম আবারও নতুন করে আশা করতে লাগলো, নতুন করে আবারও পরিশ্রম করার জন্য তৈরি হয়ে গেল। আরে রে, তোর বই তো এত পুরনো যে পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে। তুই এত পুরনো বই কেন ব্যবহার করছিস? তুই কি নতুন বই কিনতে পারিস না? আমার বাবার কাছে এখন নতুন বই কেনার টাকা নেই, কিন্তু বাবা বলেছে কষ্ট করে হলেও একদিন আমাকে নতুন বই এনে দেবে। আমি অপেক্ষা করছি। তুই আমার বন্ধু, আমি মাকে বলবো তোকে একটা নতুন খাতা দিতে। সেই নতুন খাতাতে তুই লিখতে পারবি। আমি তোর বন্ধু হই, তোর কষ্ট যাতে একটু কম হয় আমি সেই ব্যবস্থাই করব। তুই সত্যি আমার বন্ধু রুবেল। তুই দেখিস আমি বড় হয়ে শিক্ষক হব। আমি শিক্ষক হয়ে সমস্ত গরিব বাচ্চাদের ফ্রিতে পড়তে সাহায্য করব। দরিদ্রের মাঝেও রাফির স্বপ্ন আর বন্ধুত্ব রাফিকে টিকিয়ে রাখলো। রাফি হাল না ছেড়ে এক পা করে তার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছিল। আজ মাঠে কেমন দিন কাটলো করিম? তুমি তো ঘেমে পুরো ভিজে গেছো। এই নাও গামছা, শরীরটা ভালো করে মুছে নাও, না হলে শরীর খারাপ হতে পারে। আজ মাঠে খুব খাটলাম, কিন্তু গফুরাইয়া কইল সব ফসল হ্যাঁ লইয়া যাইব, আমাগো ভাগ আমাগরে দিব না। এখন তো আমি এই চিন্তা করতাছি আমাগো সংসার চালামু কেমনে। তাহলে আমরা খাবো কি? হাতে তো টাকা পয়সাও নেই, ঘরে কোনো চাল নেই। এখন বুঝি আমাদের না খেয়ে মরতে হবে? বাবা, তাহলে কি আর আমি স্কুলে পড়তে পারবো না? আমি যে বড় হয়ে শিক্ষক হতে চেয়েছিলাম, সে স্বপ্ন কি আমার কখনোই পূরণ হবে না? না রে সোনা, পড়াশোনা কখনো বন্ধ হইব না। যত কষ্টই আসুক আমি তোর স্কুলে পাঠামু। তুই পড়াশোনা করবি আর বড় হইয়া নিজের স্বপ্ন পূরণ করবি। করিম, প্রতিদিন তোকে দেখি ভোর থেকে রাত পর্যন্ত এই জমিতে খাটিস, তাও শুনি তোর ঘরে অভাব। তুই যখন এত পরিশ্রম করিস, তাহলে তোর ঘরে অভাব থাকবে কেন বলতো? গফুর মিয়া এবার সব ফসল নিতে চাইছে স্যার, আমি প্রতিবাদ করতে পারছি না। হাজার হলেও গফুর মিয়া তো আমাদের মহাজন। মহাজন রে আমার মতো একজন সাধারণ কৃষক কিছু বলতে পারে? এ অন্যায় চলতে দেওয়া যায় না। আমি গ্রামে বিচার সভা ডাকবো, সবাইকে জানাবো গফুর মিয়া তোর উপর কত বড় অন্যায় করছে। করিম, তুই চিন্তা করিস না, তোর ভাগের ফসল তুই অবশ্যই পাবি। শিক্ষকের ন্যায়বোধ করিমের জন্য আশীর্বাদ হয়ে গেল। রশিদ স্যার করিমকে যা বলেছিল তা হুবহু মিলে গেল। গ্রামের বিচার সভা বসল। রশিদ স্যার সবার সামনে গফুর মিয়া করিমের উপর যে অন্যায় করেছে তার কথা তুলে ধরল। গফুর মিয়া, কেন করিমকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করছেন? আইন ও নিয়ম অনুযায়ী অর্ধেক ফসল করিমের। আপনি কেন করিমকে তার ভাগের ফসল দিচ্ছেন না? আমি জমির মালিক, জমি আমার, ফসলও আমার। আমি চাইলে সবাইকে ফসল দান করে দিতে পারি, আবার আমি চাইলে সব ফসল নিজে নিয়ে নিতে পারি। ঠিকই তো, গফুর মিয়া জমির মালিক। গফুর মিয়া যদি চায় তাহলে জমির ফসল সবাইকে দান করে দিতে পারে, আবার চাইলে নিজের সব ফসল নিয়ে নিতে পারে। জমি গফুর মিয়ার, তাই জমির ফসলও গফুর মিয়ারই হবে। অন্যায় মানি না, করিমকে তার ন্যায্য ভাগ দেওয়ার দরকার। আমরা সবাই চাই করিম তার অর্ধেক ফসল যেন পায়।
করিম ঘামে ভিজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে জমিতে ধান ফলায়, তাই সেই ধানের ফলনে করিমেরও অধিকার আছে। সিদ্ধান্ত হলো করিম অর্ধেক ফসল পাবে আর গফুর মিয়া অর্ধেক ফসল পাবে। দুইজন সমান সমান করে ফসল ভাগ করে নেবে। ঐক্যের শক্তি অন্যায়ের দেওয়াল ভেঙে দিল। করিমের মুখে আবারও হাসি ফুটল। করিম অনেক অনেক খুশি হলো আর সবাইকে ধন্যবাদ জানালো তার প্রাপ্য ফসল তাকে বুঝিয়ে দেওয়ার জন্য।